হ্যালো দর্শক, নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের সাথে পডকাস্টে আছে বাংলাদেশের একমাত্র অ্যাস্থেটিক গাইনোকোলজিস্ট ডক্টর বুশরা। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে কিন্তু হ্যাঁ, সবাই আপনাকে স্ক্রিনে দেখা শুরু করেছে এবং আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে এরকম অনেক কমেন্ট এসেছে, ওয়াও তাই? অনেকদিন পরে। হ্যাঁ। নাইস আচ্ছা, টু নো। আজকে না আমি আপনাকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করব, জি, আপনি গাইনোকোলজিস্ট। জি। গাইনোকোলজিস্ট মানেই আমরা বুঝি হয় বেবি হবে অথবা ইনফার্টিলিটি হলে তারপর আমরা যাব। অ্যাস্থেটিক গাইনোকোলজিতে আপনি কেন আসলেন? এবং এফসিপিএস করে স্পেশালি মানে এটা একটা ইম্পসিবল ব্যাপারকে আপনি পসিবল করেছেন। এটা কেন হয়েছে এই গল্পটা আপনি বলেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইন্ট্রোডাকশন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল সবাইকে যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আমি গাইনিতে আসলে আসা হয় বিকজ অফ ইওর মম। ইউ ক্যান সে বিকজ অফ ইয়া। মাই মম। আর কথাটা আসলে এভাবে ঠিক বলা হবে না হয়তোবা। হুম, হুম, আমার নিজেরও ইন্টারেস্ট ছিল, হুম, হুম। কিন্তু she has been a big inspiration behind it রাইট। because she herself is a ইয়েস, gynecologist. ইয়েস। So আমার গানিতে আসার পরে আমার অনেক I was lucky যে আমি অনেক কনফারেন্সেস বাইরে হুম, হুম, অ্যাটেন্ড করার সুযোগ হয় আমার। হুম, So হুম। I had the opportunity to attend ASHRM, ESHRE ওকে। এইসব কনফারেন্সগুলোতে গিয়ে আমি দেখলাম যে ওখানে একটা আলাদা করে ওরা সিম্পোজিয়ামই করছে অ্যাস্থেটিক গাইনোকোলজির উপরে। আচ্ছা। অ্যান্ড ওখান থেকে আমার ইন্টারেস্ট আসলে গ্রো করা শুরু করলো যে এটাও তো একটা ফিল্ড অ্যান্ড অনেক কাজ হচ্ছে এই ফিল্ডে, কিন্তু আমাদের দেশে এখন এটা নিয়ে মানুষ আসলে জানেও না এবং এটা নিয়ে কাজ করছেও না কেউ। সো ওভাবেই আসলে ইন্টারেস্টটা গ্রো করে এবং এর পরবর্তীতে আমার নিজেরও আসলে অনেক আগে থেকেই অ্যাস্থেটিকের প্রতি একটা ঝোঁক ছিল এবং আমি জানতাম যে আমি ডক্টর হলেও আমার পোস্ট গ্রাজুয়েশন করলেও এটা আমার একটা ইন্টারেস্টের জায়গা ছিল সবসময়। ওকে। সো যখন গানিতে এফসিপিএস করি অবভিয়াসলি এখানে নিজেরও তো একটা শ্রম ছিল, ইচ্ছা ছিল। এফসিপিএস শেষ করার পরে আমি ভাবলাম যে ওয়াই নট ওয়ার্ক উইথ দিস, বিকজ আমার নিজের পার্সোনাল একটা ইন্টারেস্ট আছে, প্লাস আমাদের দেশে এখনো এই কাজগুলো হচ্ছে না। রাইট। সো এই সার্ভিসগুলা বিশ্বের সব জায়গায় নারীরা পাচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনো যেহেতু নাই। অ্যাস্থেটিক গাইনোকোলজির আসলে সার্ভিস গুলো কি কি? আপনি তো সার্ভিস গুলোর কথা বলছেন। জি, আপনি স্পেসিফিক ভাবে নামগুলো দর্শকদের জন্য বলুন। প্রথমে বলে নেই অ্যাস্থেটিক গাইনি কি। হুম। অ্যাস্থেটিক গাইনি ইজ পার্ট অফ ফাস্ট গ্রোয়িং মেডিকেল ফিল্ড, যেখানে আসলে একজন নারীর সেক্সুয়াল হেলথ, তার রিপ্রোডাক্টিভ হেলথ এবং তার যেই ইন্টিমেট এরিয়ার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সেটার ফাংশন মেনটেন করা, তাকে প্রপার একটা ওয়েলবিং প্রোভাইড করার মতন সার্ভিসেস আমরা অ্যাস্থেটিক গাইনিতে দিই। এটার মধ্যে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল দুরকম সার্ভিসেস কিন্তু আছে। সার্জারির মধ্যে যেরকম আমরা যেটা করি যে যখন কারো যদি একটু অ্যাসিমেট্রি থাকে, স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে, তখন আমরা সার্জিক্যাল কারেকশন করতে পারি, যেরকম লেবিওপ্লাস্টি, ক্লিটরাল হুড রিডাকশন ওকে। ইত্যাদি। তাছাড়াও ভ্যাজাইনোপ্লাস্টি, পেরিনিওপ্লাস্টি এগুলো তো করা হয়। ওকে। এখন এই সার্ভিসেস পাশাপাশি আসলে কিছু নন সার্জিক্যাল টেকনিক অনেক বেশি পপুলার এবং ওয়ার্ল্ড ওয়াইড নন সার্জিক্যাল পার্টটাই বেশি পপুলারিটি পাচ্ছে এখন। তার মধ্যে অন্যতম হচ্ছে লেজার ভ্যাজাইনাল রিজুভিনেশন। ওকে। জি, আমরা মহিলারা কিছু প্রবলেম নিয়ে সাফার করে অনেক সময়, যেমন ভ্যাজাইনাল ড্রাইনেস, তারপর ইউনারি ইনকন্টিনেন্স, স্ট্রেস ইউনারি ইনকন্টিনেন্স, ভ্যাজাইনিসমাস, এই সকল প্রবলেমগুলো কিন্তু আসলে ট্রিটমেন্ট ওরকম সুন্দরভাবে কনভেনশনাল মেথডে মেডিকেল টেকনোলজিতে করা আসলে সম্ভব হয়ে ওঠে না। ওকে। অনেকগুলোর ক্ষেত্রে এমন হয় যে সার্জারি আছে কিন্তু সেই সার্জারির করার পরে রেজাল্ট ওরকম আসে না, ওকে। স্পেশালি স্ট্রেস ইউনারি ইনকন্টিনেন্সের। তো এই ক্ষেত্র বিশেষে আসলে নন সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট অনেক বেশি রেজাল্ট ভালো দিতে পারে এবং আছেও, কোয়াইট প্রমিসিং। এবং আমরা এখানে ডিভাইস বেসড কিছু ট্রিটমেন্ট রেখেছি। তার মধ্যে আছে এমসেলা। রাইট। এমসেলা যেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথেনিং এর জন্য কাজ করে। এরপরে আছে আমাদের লেজার ভ্যাজাইনাল রিজুভিনেশন, যেটা আমরা পার্টিকুলারলি লিরা দিয়ে করছি। ইটস আ ডায়োড লেজার, যেটা ভ্যাজাইনাল রিজুভিনেশন, ভ্যাজাইনাল ড্রাইনেস, ভ্যাজাইনাল টাইটেনিং এইসবের কাজে আমরা ইউজ করে থাকি। এর পাশাপাশিও আমরা কিন্তু বোটক্স ইউজ করছি ইন সার্টেন কেসেস,
পেশেন্টরা অনেকেই আসে অনেক ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে, যেটা কনভেনশনাল একজন গাইনোকোলজিস্ট আমার কাছেই যদি আগে আসতো তাহলে হুম। হয়তো আমার কাছে কাউন্সেলিং এবং মানে কনভেনশনাল কিছু থেরাপি ছাড়া অন্য কিছু করা সম্ভব হতো না। ওকে। কিন্তু এই অ্যাস্থেটিক গাইনোকোলজি আমার জন্য একটা ফিল্ড ওপেন করে দিয়েছে, যেখানে আসলে ডিফারেন্ট টাইপের মডেলিটিস ইউজ করে আমি এই পেশেন্টগুলোকে হেল্প করতে পারছি এখন। পেনিট্রেশনের সময় যখন মেয়েরা খুব ব্যথা পায় জি, জি, জি। সেক্সুয়াল জি, লাইফে, আসলে না এই টপিকটা নিয়ে আমরা এতটা কথা বলি না। মেয়েরা আসলে সাইলেন্টলি সাফার করে এবং অনেক কাপলের জন্য এটা কিন্তু অনেক প্রবলেমেটিক একটা জিনিস হয়ে যায়। তারা না পারছে কাউকে বলতে, না পারছে হ্যাঁ, সহ্য মানে করতে। ছেলেদের তো মনে হয় যে এটা খুবই নর্মাল, মেয়েদের পেনিট্রেশন মানে করলেই ঢুকে যাবে, হ্যাঁ, কিন্তু ইউ ওয়ন্ট বিলিভ মানে নিউলি ম্যারিড এরকম অনেকে আছে যারা মানে এটা নিয়ে এত সাফার করছে। আমার পেশেন্টদের মধ্যেই কয়েকজন আমাকে প্রায়ই ফোন দিয়ে কথা বলে এবং মেন্টালি তাদের জন্য এটা খুব একটা কি প্রেশারাইজিং কি জিনিস ধরনের হয়ে সমস্যা যায়। তারা ফেস করে? এখানে যেটা হয় যে যখন সেক্সুয়াল পেনিট্রেশনের টাইম আসে তখন একজন মেয়ে তার পেলভিক ফ্লোর যে মাসলটা আছে সেটা অনেক বেশি কন্ট্রাক্টেড হয়ে যায় এবং Okay. কন্ট্রাক্টেড হয়ে শক্ত হয়ে যায়, অনেক বেশি পেইন ফিল করে। অনেকের ক্ষেত্রে এমন হয় যে একদম পেনিট্রেশন পসিবল হয় না। ওকে। তো এই সমস্যাগুলো নিয়ে অনেক সাফার করে মেয়েরা এবং মেয়েরা তো এটা বলেও না কাউকে। এটা কাউকে বলতে অনেক সময় অনেকে আচ্ছা, হেজিটেট আমি করে। কিন্তু অনেক গাইনোকোলজিস্টকে বলতে শুনেছি, আচ্ছা এটা বিয়ের পর ঠিক হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ, হ্যাঁ। বিয়ের বাচ্চা পর না, নাও আসলে তারপর ঠিক হয়ে প্রবলেমটা যাবে। কিন্তু বিয়ের পরেই মেয়েরা কিন্তু আসে, হাজবেন্ড Face সহই করে। আসে বা Right. মাসকে নিয়ে আসে। ফেস করে প্রবলেমটা বিয়ের পরেই বেশিরভাগ ডাক্তারের কাছে আসে। কিন্তু যেটা হয় যে এই প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং এটার জন্য হেল্প সিক করার মেন্টালিটি এখনো অনেকের নাই। রাইট। অনেকে ধরে নেয় কি এটা হচ্ছে গিয়ে তার হয়তোবা ভয় পাচ্ছে বা শুধু ভয়ের জন্য মেয়েটা হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছে বা ওর কোনো একটা আ ভন্ডামি বা এরকম ভাবে অনেকে এটা আচ্ছা, নিয়ে আমার করে। একটা কোয়েশ্চেন আছে, এমন কি হতে পারে যে একটা মানুষ, মানে একটা মেয়ে জি, হয়তো বিয়ের পর সে ঠিক ছিল, জি। আফটার বেবি হুম। সাডেনলি সে এই প্রবলেম ফেস করা শুরু হ্যাঁ, করলো, ব্যথা পাওয়া শুরু হ্যাঁ, করলো, এটা কোয়াইট কমনলি কিন্তু তাই দেখা না? যায়। অনেক সময় এটা হয় কি ডেলিভারির পরপরই যখন আবার সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়া শুরু হয় সেখানে পেইন ফিল করতে পারে। সেটার ডিফারেন্ট কারণ হতে পারে। একদম ভ্যাজাইনিজমাস না হলেও অনেক রকম কারণেই কিন্তু এই সমস্যাটা তার ফেস করতে পারে। ফার্স্টলি তার যদি কোনো সার্জারি হয়ে থাকে বা ওই জায়গায় যদি কাটাছেঁড়া হয়ে থাকে সেজন্য হতে পারে। কোনো ইনফেকশনের যদি আগে হয়ে থাকে সেজন্য হতে পারে। এইসব শারীরিক কারণে তো হতেই পারে, মানসিক কারণেও কিন্তু অনেক সময় হয়ে যায়। ডেলিভারির পর পোস্টপার্টাম পিরিয়ডটা কিন্তু আমাদের হরমোন উইথড্রয়ালের একটা ফেজ থাকে। Yeah. প্রেগন্যান্সির সময় এস্ট্রোজেন, প্রোজেস্টেরন অনেক থাকে শরীরে। সেটা যখন বাচ্চা ডেলিভারির পরে একদম হঠাৎ করে কমে যায়, তখন কিন্তু শারীরিকের পাশাপাশি মানসিক কিছু চেঞ্জেসও আসে। শুধু আমার কাছে মনে হয় এটা কিন্তু না, না, মানে শুধু ব্রেস্ট এটা ফিডিং না। একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, breastfeeding, সারাক্ষণ একটা হ্যাঁ। ছোট বাচ্চা, ওকে আমরা আসলে চিনি না, অবশ্যই। জানি না, You're ও absolutely সারাক্ষণ correct on কান্নাকাটি this. করছে হুম। এবং ওকে আমার ফিডিং করাতে হচ্ছে, কখন ও চাইবে সব। ওকে পটি করাতে হচ্ছে। ইটস আ টোটাল লাইফের হ্যাঁ। ট্রান্সফরমেশন। এবং একটা মানে বাচ্চা মানুষ তো তাও কথা বলতে পারে, কমিউনিকেশন করতে পারে, কিন্তু বাচ্চারা তো কমিউনিকেশনই করতে পারে করতে না। পারে না। ওই বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ। সব সময় কাটাতে হচ্ছে, কাটাতে মানে হচ্ছে এবং মারা অনেকে মম গিল্টে ভুগছে। হ্যাঁ, কারণ হ্যাঁ, মানে হ্যাঁ। আমি চাচ্ছি আমার বাচ্চার জন্য 100% দিতে, কিন্তু Right. আমি পেরে উঠছি না। এই গিল্টটা যেরকম কাজ করে, আবার নিজের শারীরিক যে সমস্যা সবগুলো নিজেই ফেস করছে, কাউকে বলতে পারছে না, বলেও আসলে তেমন হেল্পও কোনো হচ্ছে হেল্প না। হচ্ছে না। রাইট। এই টাইমটা আসলে খুব ডিফিকাল্ট একটা টাইম। সো মমি মেকওভার নিয়ে আপনার কাছে কি কি আছে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা জিজ্ঞেস করলেন। মমি মেকওভার আমাদের একটা সার্ভিস যেটা আমরা দিচ্ছি ক্লিনিক 21 এ। এখানে যেটা অনেক রকম সার্ভিস, আসলে হেড টু টো আমরা বলি যে অনেক চেঞ্জেস আসে প্রেগন্যান্সিতে, রাইট? সো ইফ ইউ কনসিডার হেয়ার ফল, প্রেগন্যান্সির পরপর অনেক Very হেয়ার ফল হয়। important. হেয়ার ফলের ট্রিটমেন্ট আমাদের কাছে আমরা দিচ্ছি। এবং তখন কি হয়, একটা মেয়ে যখন ফার্স্ট হেয়ার ফল হতে শুরু করে না, ভীষণ স্ট্রেস ফিল করে, অনেক আমার চুল পড়ে। চুল নাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই যে বাচ্চারা Especially- বু বু করলো, তারপরে মায়ের এক গাদা চুল পড়লো, শ্বশুর শাশুড়ি মা সবাই বলা শুরু করলো, ও আচ্ছা বাচ্চা বুবু ডেকেছে, তাহলে এখন চুল পড়বে। প্রেগন্যান্সিতে চুলটা তাই না? অনেক সুন্দর হয়ে যায় এবং যেই বাচ্চা ডেলিভারি হ্যাঁ। হয়ে যায় হরমোনটা চলে গেলেই আবার চুলটা অনেক আবার চুল পড়া করে। শুরু করে। এটা যদিও আবার রিকভার করে যায়, কিন্তু ওই সময় যদি আমরা কিছু ট্রিটমেন্ট নেই তাহলে সুন্দর থাকে চুলটা। সেটার পাশাপাশি আমরা যেটা করি যে অ্যাবডোমিনাল কিছু চেঞ্জেস আসে। Yes. আমরা বডি শেপিং এর সার্ভিসেস দিচ্ছি। আমরা স্ট্রেচ মার্ক, অনেক প্রবলেম ফেস করে অনেক নারীরা, স্ট্রেচ মার্কের জন্য আমরা ট্রিটমেন্ট দিচ্ছি।
তাছাড়াও লেজার ভেজাইনাল রিজুভিনেশন, ডেলিভারির পরে পেলভিক ফ্লোর মাসলটা অনেক বেশি স্ট্রেচড হয়ে যায় অনেকের, এবং তারা আগের লাইফে ফিরে যেতে অনেকটা টাইম লেগে যায়। এবং এই টাইমটা যদি একজন নারী একটু নিজেকে নিয়ে কশাস হয়, তারা যদি এই সার্ভিসগুলো সিক করে, আমাদের কাছে কিন্তু এখন অনেক ভালো ভালো ট্রিটমেন্ট অপশনস আছে। আমরা এই সার্ভিসগুলো দিয়ে কিন্তু এই নারীগুলোকে হেল্প করতে পারি। ফার্স্টলি আমরা পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথেনিংটা আমার করতে মনে হয় পারি। এই জন্য হাজবেন্ডের এগিয়ে আসা সবচেয়ে বেশি অবশ্যই, জরুরি, হ্যাঁ, কারণ হ্যাঁ। একটা ওয়াইফ আসলে মাকে নিয়ে যাবে, মাকে নিয়ে আসবে, হ্যাঁ। এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন যে মেয়েরা যখন প্রবলেম ফেস করে না হুম। তখন দেখা যায় ডক্টরের কাছে তার মাকে নিয়ে আসে, হুম। কিন্তু আসলে একজন হাজবেন্ডের নিয়ে আসা উচিত এবং একজন হাজবেন্ডের পাশে থাকা উচিত ওই সময়। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন পেমেন্টের ব্যাপারেও একই কথাই বলছি, একটা হাজবেন্ডেরই আসলে পে করা উচিত, because হ্যাঁ, আমাদের দেশের নারীরা যদিও অনেক এগিয়ে যাচ্ছে, না ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে একটা মেয়ে, হ্যাঁ, মেয়েটা সেটা তার হতেই নিজের পারে। পয়সায় সবকিছু করতে পারে, কিন্তু দিন শেষে যখন একটা মানুষ কেয়ার করছে, মানে হাজবেন্ড যখন কেয়ার করে না মেয়েটাকে, তখন ওই হাজবেন্ডের প্রতি হ্যাঁ। একটা আলাদা And ভালোবাসা she হয়। feels good যে I'm হ্যাঁ। being taken care of. এক্স্যাক্টলি, আমার এরকম একটা ডিফিকাল্ট টাইমে আমার হাজবেন্ড আমার পাশে পাশে আছে। আছে। এটা অনেক বড় একটা হ্যাঁ। জিনিস আসলে। এবং তখনও কিন্তু এই সেক্সুয়াল রিলেশনশিপটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে, হ্যাঁ, যে না আমার এভরিথিং ইজ কানেক্টেড। হ্যাঁ আমার সাথে আমার হাজবেন্ড আছে, আমাকে একা ফেলে দিচ্ছে না, আমার বাচ্চাটাকে টেক কেয়ার করছে, বা আমি যে এই মুহূর্তে স্ট্রেচ মার্ক নিয়ে আছি, কিন্তু সে তার স্ট্রেচ মার্ক নিয়ে অ্যাটলিস্ট কনসার্ন। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আফটার মানে বিং আ মম, মেয়েরা আরেকটা প্রবলেম খুব ফেস করে, সেটা হচ্ছে ব্রেস্ট স্যাগি হয়ে যাওয়া, হ্যাঁ, ঝুলে যাওয়া, হ্যাঁ। এবং খুবই বিচ্ছিরি হয়ে যাওয়া নেপলস গুলো, এগুলোকে কিভাবে রিকভার So, করা আমরা যায়? মমি মেকওভারে Yup. এই সার্ভিসটা কিন্তু দিচ্ছি। হ্যাঁ, হুম। আমরা ব্রেস্ট অগমেন্টেশন উইথ ফিলার্স, পাশাপাশি আচ্ছা, skin ফিলার tightening। কেন ভালো? মানে Filler- ফিলার নিয়ে আমাকে অনেকে কোয়েশ্চেন করে, তো যে ফিলারটা আসলে কি? ফিলার ইজ বেসিক্যালি হাইলুরনিক অ্যাসিড, একটা জেলির মতন সাবস্টেন্স। এটা আমাদের বডিতে সবসময় প্রডিউস হয়, ওকে, কিন্তু ডিপ্লিট হতে থাকে বয়সের সাথে ও সাথে। আচ্ছা, তার মানে এটা আমাদের শরীরে থাকেই, থাকে। হ্যাঁ, এটা আবার ভাঙতে থাকে। জি, এটা Okay. আমরা অনেক কাজে স্কিনে নিচে ইউজ করছি, আমরা ভলিউমাইজেশনের জন্য ইউজ করছি ফেসে। সিমিলারলি আমরা এই সাবস্টেন্সটা কিন্তু ব্রেস্ট ফিলিং এর কাজেও ইউজ করছি, বা আমরা তো পিনাইল ফিলারও একই রকম ভাবে পিনাইল ফিলার ইউজ করছি। করা হয়। তো ভলিউম অ্যাড করার জন্য ইটস এ ভেরি গুড সাবস্টেন্স ফিলার। ক্যান্ডেলা দিয়ে স্কিন টাইটেনিং আসলে অনেক সুন্দর রেজাল্টস দেয়। এটাতে ব্রেস্ট স্যাগিংটা অনেকটা কমে আসে। ওকে, পাশাপাশি আমরা স্কিন টাইটেনিং করছি অ্যাবডোমেনের জন্য, মানে একটা তো বডি শেপিং, আমরা ফ্যাটটাকে একটু কমিয়ে আনছি, পাশাপাশি স্কিন টাইটেনিং করছি, ওকে, যে স্যাগিনেস, ওই যে sagginess-টাকে লুজ হয়ে যায়, হ্যাঁ, কিছুটা হেল্প হয় এটাতে। ও দ্যাটস গ্রেট। তার মানে আমরা তো আসলে অনেক কিছু পাচ্ছি। অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক সময় দিলেন আমাদের জন্য। তো Thank you দর্শকদের so কাছ থেকে much. আজকে বিদায় নিয়ে নিব। দর্শক, নিশ্চয়ই আপনাদের এই আলোচনাটা থেকে আপনাদের প্রবলেমগুলো আপনারা খুঁজে পেয়েছেন, এবং যদি এই ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন, আমি বলবো যে জাস্ট ক্লিনিক 21 এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিরেক্টলি চলে আসুন। ডক্টর বুশরা আছেন আমাদের সাথে, এছাড়াও আমাদের আরো অনেক ডক্টর আছেন, আপনি নিশ্চিন্তে আপনার চিকিৎসা এখান থেকে করাতে পারবেন। আমি নাইলা বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।